সবাইকে শুভ দুপুর। আমরা আমাদের টেক্সটাইল র মেটেরিয়াল 1 এর যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়াল 1 এর যে টপিকসটি রয়েছে আজকে সেটি হচ্ছে জুট ফাইবার। আমরা ধারাবাহিকতায় আসছি। এর আগে পড়েছিলাম কটন। চলো শুরু করা যাক। সবাই আশা করি দেখতে পাচ্ছ এই ফাইবারের সাথে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই ছোটবেলা থেকে এর সাথে পরিচিত যারা গ্রামে বড় হয়েছে। পাট চিনি না এরকম লোকজন বাংলাদেশে আছে, খুব আলট্রা মডার্ন বা শহুরে না হলে আসলে চেনে সবাই। তো এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রথমে একটা লোক পাট কাটছে বা পাট হারভেস্ট করছে, এটাই সাধারণত প্রাচীন চিরায়িত চিত্র। এটা নিয়ে কত গল্প কবিতা অনেক কিছু আছে। সাথে পাটের একটা ফুল দেখতে পাচ্ছি, এটা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখেনি, সেজন্য দিয়েছি। তারপরে কিছু পাটের পণ্য দেখা যাচ্ছে এবং সাথে কিছু সোনালী ব্যাগ দেখতে পাচ্ছি, যেটি মোস্ট অ্যাট্রাকটিভ পোর্শন ইন দিস ক্লাস। লেটস স্টার্ট। জুট সম্পর্কে জানবো। জুট একটি ন্যাচারাল ফাইবার। দেখো, জুট ইজ এ গোল্ডেন ফাইবার আমাদের বলা হয়, সোনালী আঁশ। মনে পড়ে আমরা ছোট ক্লাসে পড়েছিলাম। কেন বলা হয়? ডিউ টু গোল্ডেন ব্রাউন কালার, এবং সেই সাথে শুধু গোল্ডেন কালারের জন্য সোনালী আঁশ বলা হতো না, আমরা প্রচুর পরিমাণে পাট বিক্রি করতাম, এক্সপোর্ট পাটের পণ্য, সেই কারণে। In terms of uses, production and global consumption, jute is second only cotton. Cotton হচ্ছে কিং অফ দ্য ফাইবার, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপরে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে জুট। It is the fiber used to make Asian shacks, garden, twine, বিভিন্ন প্রকার কার্পেট থেকে শুরু করে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের দেশে তো স্যার জুট স্যার মানে হিউজ পরিমাণে হয় স্যার, তাহলে স্যার আমরা বাইরের থেকে স্যার আমরা এরকম মানে কটন এত আমদানি করতে হয় কেন? আমরা আমাদের দেশেই কটন তৈরি করব। কটন জুট থেকে? তোমার তো জুট আছে ভাই, তোমার তো কটন নাই। তুমি কটনকে স্যার জুট থেকে স্যার কটন তৈরি করব। জুট থেকে কটন তৈরি করবে, করো, তোমাকে তো মানা করেনি। সেটা তো ভিসকস তৈরি করছে অনেকে, ভিসকস তো হয়েছে। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান স্যার ট্রাস্টে করছেন, এটা তো ভিসকস হবে, সমস্যা নাই। ওকে, সো সাধারণত কার্পেট বা এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। জুট ইজ এনভায়রনমেন্টলি ফ্রেন্ডলি as well, being the most affordable fiber, and jute plants are grow very easily and high yield per acre, unlike cotton have little need for pesticides and fertilizer. Jute is the best fiber, অল্প কিছু লাগে, আমাদের দেশ উপযুক্ত। অনেক আগে পাট চাষ করা হতো, এখন নানা কারণে জুট মিল বন্ধ হয়ে গেছে এবং ইত্যাদি কারণে এভাবে চাষ করা হয় না। ওকে, জুট ইজ এ বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার কাকে বলছি আমি? দেখো, এটা বাকল থেকে পাওয়া যায়। পাট কাঠির যে বাকল বা আঁশটা সেখান থেকে, সেজন্য আমরা বাস্ট ফাইবার বলছি। এ ধরনের আরো কিছু ফাইবার রয়েছে, যেমন ফ্লাক্স ফাইবার, হ্যাম্প ফাইবার। স্টিম থেকে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা বলছি বাস্ট ফাইবার। আমরা কটন দেখেছি সিড থেকে, তাই না? তারপর কোকোনাট। ওকে, একটু বায়োলজিটা আমরা জানি। বলা হচ্ছে যে জুট ইজ অ্যানুয়াল ক্রপ মেইনলি ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ এন্ড গ্যাং অফ ডেল্টা, যে গঙ্গার যে অববাহিকা সেটা গাঙ্গাস ডেল্টা। ইট ইজ ক্লাসিফাইড দ্য লাইম ট্রি ফ্যামিলি চেলিয়েসি। চেলিয়েসি গোত্রের, আর কি তোমরা গোত্র পরিচিতি ভালো করে পড়েছো তো? সিম বোধ হয় নাকি? সিম তো লিলিয়েসি। আচ্ছা যাই হোক, এটা টেলিয়েসি। New Royal Botanic Garden, but jute has sometimes have been placed in Malvaceae with cotton and more recently in Samphraniaceae, Sparramanaceae, বিশাল নাম, এই গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, তারপর আর কি রয়েছে এখানে? অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি জুট সম্পর্কিত। দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুট সিড বা ফল। জুটের বীজ কখনো দেখছো তোমরা? বীজ দেখছো হয়তো, কিন্তু জুটের যে ফল হয়, ফুলটা তো দেখালাম, ফল হয় সেটা দেখো ঢেঁড়সের মতো লাগে অনেকটাই। এই যে ছোট ছোট কালো কালো তিলের মতো
বিচি হয়। তিল খুব তো কুচকুচে কালো, এটা অতটা কুচকুচে কালো নয়, কিছুটা তামাটে বা এ ধরনের। সেকেন্ড ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তারপর জুট থেকে জুট গাছ হবে, গাছ বড় হবে, কাটা হবে, প্লেটিং করানো হবে, পচানো হবে, সেগুলো দিয়ে জিনিসপত্র তৈরি করা হবে। আমরা দেখেছি যে বিভিন্ন প্রকার জুট পচানো, সে পানি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পানি নিচে চলে যাবে, জুট পচে যাবে, জুটের গায়ে যে লিগনিন রয়েছে সেগুলো পচে যাবে, তারপর জুট আলাদা করে ড্রাই করা হয়, তারপর মিলে নিয়ে গিয়ে সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে যেগুলো দরকার রিকোয়ারমেন্ট সেগুলোকে রাখতে হবে। এখানে জুট প্লান্ট দেখতে পাচ্ছি, জুট প্লান্ট রেটিং করার পর জুট ফাইবার কালেকশন দেখতে পাচ্ছি। জুট ফাইবার গ্রেডিং ডেফিনেটলি প্রত্যেকটারই গ্রেডিং রয়েছে, তেমনি জুট ফাইবারেরও গ্রেডিং রয়েছে, ভালো খারাপ আলাদা করে গ্রেডিং। সেটা পরবর্তীতে চলে যায় জুট স্পিনিং, জুট স্পিনিং এ যাওয়ার পর সেটা জুট প্রোডাক্টস তৈরি করে। এগুলো জুট প্রোডাক্টস আমরা দেখতে পাচ্ছি। ওকে, প্রাইমারি কথাবার্তা জানা হলো, এখন হচ্ছে হিস্টোরি অফ জুট। এটার হিস্টোরিটা কি যদি একটু সিম্পলি জানার চেষ্টা করি অল্প করে, সেটি হচ্ছে in 1793 the East India Company exported the first consignment of jute. আমরা জানি ব্রিটিশ আমাদের দেশে এসেছিল। The first shipment 100 tons are followed by additional shipment in regular intervals. Eventually a consignment found its way to Dundee, Scotland, where flax spinners are more anxious to learn whether the jute could be the processed mechanically. দেখো ফ্লাক্সটা কিরকম, ফ্লাক্সটা ওই যে বড় বড় সরিষার গাছগুলো দেখেছো না তোমরা? সরিষার গাছ, ওই বড় বড় সরিষার গাছগুলোর মতো ফ্লাক্স ওরকমই অনেকটা। সেখান থেকে সাধারণত কম ফাইবার আসে, বা ফ্লাক্স এবং জুট যদিও আলাদা, কিন্তু যেহেতু বাস্ট ফাইবার এবং সমগত প্রিয়, তো ফলে এই যেখানে এক্সপোর্ট করা হলো, স্কটল্যান্ডের ফ্লাক্স স্পিনাররা ভাবলো যে একইভাবে মেকানিক্যালি জুটও যদি করা যায় তাহলে তো ফ্লাক্সের উপর প্রভাব পড়বে। সো Morgan Donnelly, a jute mill landholder in Dundee, to set up the first jute mill in Bengal. তো বাংলাদেশে বা বাংলায়, তখন তো ভারতীয় উপমহাদেশ ছিল, বাংলায় প্রথমে স্থাপন করা হয়। Success was not immediate until on 1800 থেকে 1860 only hand woven jute goods found their way in the world market. হাতের যেগুলো তৈরি করা হয় সুতলি, মানে পাকিয়ে তৈরি করা হয়, দেখেছো হয়তো তোমরা। Starting 1830, however, the Dundee spinners learned how to spin jute yarn by modifying their power-driven flax machinery, and before long, they were produced jute goods in large quantity. পরে দেখা গেল তারা জানলো যে ফ্লাক্স যেটাতে ইয়ে করে, স্পিন করে, সুতা তৈরি করে, সেটাতে এটাও তৈরি করা যাবে। সেজন্য তখন তারা কি করলো, জুটটাকে এই মেশিনারিজ গুলোতে ট্রাই করা শুরু করলো। তখনও কিন্তু ওরা জানতো না, যখন চেষ্টা করলো তখন তো হবেই, কারণ একই ধরনের ফাইবার। তো তাতে করে আসলে ওই যে যারা ফ্লাক্স প্রডিউস করছিল বা ফ্লাক্স, তারা একটু খেপে গেছিল যে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে। তারপরে বলা হচ্ছে 1950-1960 nylon and polythene were really used, and on the primary success of foreign exchange of earnings, the Hostile United Pakistan on export of jute product based on the jute ground, and East Bengal, now Bangladesh. Jute has been called Golden Fiber Bangladesh. এটা তখন পরবর্তীতে ব্যবসা বাণিজ্য প্রসারিত হলো, আমরা রপ্তানি করলাম। However, as the use of polythene and other synthetic materials substitute for jute increasingly captured the market, and jute industry generally experiences decline. প্রত্যেকটা মার্কেট স্ট্র্যাটেজি তাই, যখন একটা প্রোডাক্ট আসে, ওই প্রোডাক্টের এগেইনস্টে যদি কোনো প্রোডাক্ট চলে আসে তাহলে তো সেটা আর বাজারে টিকবে না। তো তখন জুট ভালোই চললো 1960-50 সেই দিকে, তখন আমরা গোল্ডেন ফাইবার নামকরণ করলাম। কিন্তু তখন ঝামেলা হচ্ছে নাইলন, পলিইথিলিন এগুলো চলে এসেছে। এখন পাটের দড়ি শক্তিশালী না জুটের, এই নাইলনের দড়ি শক্তিশালী? তুমি স্বাভাবিকভাবে নাইলনের দড়ি কিনবা, এই জুটের ব্যবহারটা কমে গেল। During some years 1980, farmers are Bangladesh burned their jute crops when their adequate price not be, এবং এই যে পাট ক্ষেত পুড়িয়ে দিয়েছে এরকমও ঘটনা পাওয়া যায়। প্রাইস যদি না পায়, ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে, এই ঘটনাও তো আমরা পাই। So between 2004 and 2010, jute market recovered and price of jute increased more than 500%. এখন তো প্রচুর দাম। কারণটা কি? কারণ হচ্ছে যে যারা জুট চাষি ছিল তারা ওই জ্বালিয়ে দেওয়ার পর আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি বলতে পারি আমার বাবা নিজেই জুট চাষ করতো, কিন্তু এখন তিনি আর জুট চাষ করেন না বা এই বিষয়ে কোনো আগ্রহ দেখি না, যদিও জুটের অনেক খাটনি রয়েছে। তো এইভাবে এই যে প্রোডাক্টটা ডিক্লাইন করে গেল।
In December 2007, General Embassy of the United Nations proclaimed 2009 to be the International Year of Natural Fibers. So this is the profile of jute and other natural fibers. তো এখন যখন আমরা গ্লোবালাইজেশনের যুগে এসে আমাদের পরিবেশ বিকৃত হচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে সিনথেটিক বা এই ধরনের, তখন আমরা জুটের দিকে ফিরে তাকাচ্ছি, বা তখন আমরা জুটের প্রতি সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করছি ন্যাচারাল ফাইবার গুলোর দিকে। এখন এই জুট থেকে নানা প্রকার উদ্ভাবন, জুট থেকে ন্যানো ফাইবার, জুট থেকে ন্যানো সেলুলোজ, জুট থেকে পলিথিন মোবারক আহমেদ স্যার তৈরি করেছেন, জুট থেকে ঢেউটিন মোবারক আহমেদ স্যার তৈরি করেছেন। এখন জুট থেকে জুতা থেকে শুরু করে নানা প্রোডাক্ট কিন্তু তৈরি করা হচ্ছে, এখন এগুলো চলে আসছে। ওকে, তো চলো একটু জেনে নেওয়া যাক কেমিক্যাল কম্পোজিশন অফ জুট কি রয়েছে। কেমিক্যাল কম্পোজিশনে যে জিনিস থেকে মোবারক আহমেদ স্যার পলিথিন তৈরি করে ফেললেন, তো জুটে রয়েছে সেলুলোজ। এই যে কে বললা যে স্যার আমরা জুট থেকে কটন বানাবো, হ্যাঁ জুট থেকে কটন নয়, রিপ্লেসমেন্ট বলতে কটন বলতে ভিসকস হবে। জুটও সেলুলোসিক, কটনও সেলুলোসিক, সেলুলোসের পরিমাণটা কটনে বেশি, জুটে কম। তো এখানে যদি আমরা দেখি আলফা সেলুলোজ এবং হেমোসেলুলোজ নামে দুই ধরনের সেলুলোজ পাওয়া যায় জুটে। টোটাল মিলে যদি আমরা দেখি প্রায় 60-63% মতো হয় সেলুলোজটা। আর কটনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেটি প্রায় 96% মতো। সো সেই ক্ষেত্রে কিন্তু জুট কন্টেন্টটা, সেলুলোজ কন্টেন্টটা বেশি। তুমি যে কথাটি বললে যে স্যার আমরা জুট থেকে ভিসকস বানাবো, সেটা শুধু জুট থেকেই না, নেনি সেলুলোজিক ম্যাটেরিয়াল থেকে ভিসকস হয়। সেটি ব্যাম্বু হতে পারে, সেটি কাঠ হতে পারে, নো ম্যাটার। যেখানে সেলুলোজ আছে সেই সেলুলোজটাকে যদি আমরা আলাদা করতে পারি সেটা দিয়ে, যেমন শর্করা ধানে আছে, গমে আছে, শর্করা আলাদা করলে শর্করা দিয়ে অনেক কিছু হবে। এছাড়াও রয়েছে এসিটাইল কন্টেন্ট। এখানে সবচেয়ে বেশি পরিমাণে যেটি থাকে লিগনিন। তোমরা লক্ষ্য করলে দেখবে জুট ফাইবারের জন্য ব্রিটল হয়, লিগনিন থাকে। জুট ফাইবার এতটা স্মুথ না যতক্ষণ পর্যন্ত প্রসেস করে না হচ্ছে। এর সাথে ফ্যাট এন্ড ওয়াক্সেস থাকে 1.7-2%, পেকটিন এবং অ্যাস। এখানকার মূল অপদ্রব্য সমূহ হচ্ছে লিগনিন, পেকটিন, ফ্যাট, দিস। তো এই হচ্ছে আমাদের কেমিক্যাল কম্পোজিশন, জুটের ভিতরে এগুলো আছে। তো আমরা যখন জুটকে ইউজ করতে চাইবো তখন আমাদের এগুলো দূর করতে হবে। তাহলে 20-30% মতো চলে যাচ্ছে, তাহলে বাকি 70% টিকতেছে। কেমিক্যাল কম্পোজিশন এটা মনে রাখতে হবে। এখানে জুটের যে স্ট্রাকচার, সকল প্রকার সেলুলোসের স্ট্রাকচার একই রকম। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ জুট ফাইবার। এটা কটনেরটার মতোই, তোমাদের প্র্যাকটিস করতে বলছিলাম। সেলুলোসের স্ট্রাকচার করছো কিনা জানি না। দিস ইজ লিগনিন। ওকে, এটা হলো এক্সট্রা থাকে ইয়েতে, যে ফাইবারের সাথে আমরা দেখবো লিগনিনের স্ট্রাকচার এটা। আমরা কি প্র্যাকটিস করেছিলাম বাসায়? আমার কাছে কেউ কিছু বলছো না। সেলুলোস আঁকাইছিলা? আচ্ছা দেখ, এটা হচ্ছে লংগিটিউডিনাল ভিউ, এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, লম্বা লম্বি কিরকম দেখায়। আর হচ্ছে এটা ক্রস সেকশনাল, কেটে নিলে ইলেকট্রন স্পেকট্রোস্কোপিক মাইক্রোস্কোপে কিরকম দেখায় সেটা। ফিজিক্যাল স্ট্রাকচার অফ জুটের কথা যদি বলি, ফিজিক্যাল স্ট্রাকচার কি, এরকম মাইক্রোফাইব্রিল রয়েছে ভিতরে। প্রথমে জুট রয়েছে, প্রত্যেকটাতে লুমেন রয়েছে, গর্ত বা গ্যাপ, সেল ওয়াল রয়েছে। সেই সেল ওয়ালের প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, এবং সেখানে মাইক্রোফাইব্রিল রয়েছে অনেকগুলো। তো আমরা সাধারণত জুট থেকে যখন ন্যানো সেলুলোজ তৈরি করি, এই মাইক্রোফাইব্রিল গুলোকে কাজে লাগাই, বা এই মাইক্রোফাইব্রিল গুলোকে যদি আমরা করতে পারি আলাদা, সেখান থেকে কিন্তু আমরা নন-ওভেন তৈরি করতে পারি। তো আমার একটু ইচ্ছা আছে, তোমরা যদি যোগ দাও তাহলে আমরা এই নন-ওভেনটা ডেভেলপ করার চেষ্টা করতে পারি এখানে, যে এই জুট থেকে মাইক্রোসেলুলোজ ফাইব্রিল গুলোকে আলাদা করে সেগুলো দিয়ে জুট ছোট ছোট করে নন-ওভেনটা করা যায় কি যাই। ফিজিক্যাল প্রপার্টিস অফ জুট ফাইবার, চলো জেনে নেওয়া যাক কি কি প্রপার্টিস রয়েছে। আলটিমেট লেন্থ যদি বলি, মোটামুটি লেন্থ মানে গড় মোটামুটি ধরে নিতে পারি। আলটিমেট ডায়ামিটার মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা মনে করো যদি ফাইবার নেই সেখানে তো অনেকগুলো থাকবে, তো ম্যাক্সিমামের যে লেন্থ সেটি আমরা দেখছি। আলটিমেট 1.4 থেকে 4 মিমি, ডায়ামিটার 0.5 থেকে 0.20 মিমি, মানে এটা ম্যাক্সিমামের। ফাইবার লেন্থ যদি আমরা বলি গড় করে যেতে, সেটি 12 থেকে 15 ফিট পর্যন্ত হতে পারে। এটা তো হচ্ছে ছোট ছোট গুলো আলটিমেট লেন্থ।
এই 10 আর যদি এমনি ইয়ে হয় তাহলে সেটা 15 ফিট। কালার হোয়াইট, অফ হোয়াইট, ইয়েলো, ব্রাউন, গ্রে, গোল্ডেন। স্ট্রেংথ হচ্ছে 3 থেকে 4 গ্রাম পার ডেনিয়ার। ইলংগেশন 1.7% এট ব্রেক। স্পেসিফিক গ্র্যাভিটি 1.5। ময়েশ্চার রিগেইন ইম্পর্টেন্ট কত 13.75%। আমরা দেখেছিলাম কটনের ক্ষেত্রে সেটা কত ছিল, কটনের ক্ষেত্রে সেটা প্রায় ছিল কটনের ক্ষেত্রে সেটা ছিল কতটুকু মনে আছে কারো? 8.4%। তাহলে কি রেজিলিয়েন্সি ব্যাট মানে কি? একবার পা দিয়ে পাড়া দিলে সেটা উঠতে পারবে না। রেজিলিয়েন্সি। ডাইমেনশনাল স্টেবিলিটি গুড মানে কি? ডাইমেনশনাল স্টেবিলিটি হচ্ছে যখন তুমি জুট গুড সাধারণত ওয়াশের পরে কি হচ্ছে এটার লেন্থ বা ডাইমেনশনালি স্টেবল মানে বাড়ছেও না কমছেও না, ডাইমেনশনালি ঠিক থাকতে চায়। অ্যাবারশন রেজিস্ট্যান্স অ্যাভারেজ, ইফেক্ট অফ লাইট এন্ড হিট অ্যাভারেজ, ইফেক্ট অফ মাইক্রো অর্গানিজম মোটামুটি গুড, বেটার দ্যান কটন। এত বেশি মাইক্রো অর্গানিজম হয় না। রিসেন্টলি তো জুট থেকে পাট থেকে কি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, এই কয়েকদিনের নিউজ। কোন বিজ্ঞানী কারা জানি আবিষ্কার করলো, আমার মনে নেই নামটা ওনার। ফিজিক্যাল প্রপার্টিস অফ জুট দেখলাম। কেমিক্যাল প্রপার্টিস গুলো কি কি, কিরকম কেমিক্যাল প্রপার্টিস বলা হচ্ছে? ইফেক্ট অফ অ্যাসিড এন্ড অ্যালকালি বলা হচ্ছে ইজিলি ড্যামেজ বাই হট এন্ড কোল্ড কনসেন্ট্রেট অ্যাসিড বাট রেসিস্টেন্স টু অ্যালকালি। কেন? আমরা সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবো, সবগুলো একই রকমের। অ্যাসিডে সাধারণত সেলুলোজ ম্যাটেরিয়াল গুলো কি হয়, ডিজলভ হয় বা ডিজলভ হতে পারে, বাট অ্যালকালিতে তারা ঠিক থাকে। সেরকম ভাবেই জুটও কি, যেহেতু সেলুলোজিক ফাইবার ইজিলি ড্যামেজ বাই হট এন্ড কোল্ড কনসেন্ট্রেট অ্যাসিড বাট রেসিস্টেন্স টু অ্যালকালি। ইফেক্ট অফ ব্লিচিং এজেন্ট, নো ইফেক্ট বাই অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট, সেরকম এফেক্টেড হয় না। ইফেক্ট অফ অর্গানিক সলভেন্ট, রেসিস্টেন্স টু অর্গানিক সলভেন্ট। ডাই অ্যাবিলিটি, গুড অ্যাফিনিটি টু দ্য বেসিক ডাই। আমরা এতদিন কটনের ক্ষেত্রে রিয়েক্টিভ ডাইস এর কথা শুনেছি, ডিরেক্ট ডাইস এর কথা শুনেছি, বাট ইন দিস কেস জুট ফাইবার বেসিক ডাইস এর প্রতি আকর্ষিত হয়। তার মানে এই নয় যে কটন বা এগুলো দিয়ে, সরি, রিয়েক্টিভ বা ডিরেক্ট এগুলো দিয়ে ডাইং করা যাবে না, ডাইং করা যাবে, বাট সেটার প্রতি সে আকর্ষিত হয় বেশি স্বাভাবিকভাবে। সানলাইট বলা আছে ডিউ টু প্রেজেন্স অফ লিগনিট জুট ফাইবার মে বি ড্যামেজ বাই সানলাইট, ড্যামেজ হয়ে যায়। ফ্লামেবিলিটি may be reduced by treating the borax and boric acid mixture. বোরাস এন্ড বোরিক অ্যাসিড বলে রাখি, এটি সাধারণত আমরা যখন ফায়ার প্রুফ ড্রেস তৈরি করি সেই ফায়ার প্রুফ ড্রেসের জন্য দরকার হয়ে থাকে বা ট্রিটমেন্ট করা হয়। সো বোরাক এবং বোরিক এমনি ফ্লামেবল না, এটা দিয়ে ফ্লাম রেসিস্ট্যান্ট ফেব্রিক তৈরি করা হয়। তো ফ্লামেবিলিটি কটনের থেকে কম। ইফেক্ট অফ মাইক্রো অর্গানিজম, রেসিস্ট্যান্স টু মাইক্রোবিয়াল অ্যাটাক, আমরা তো জানি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস পাওয়া গেছে ইত্যাদি। মাঝে মাঝে গ্রামের দিকে তোমরা দেখবা পাটের ঝোল খায়, তাই না? ওকে, জুট গ্রোয়িং কান্ট্রিজ এখন একটু দেখা দরকার, কারা কারা জুট উৎপাদন করে। তো বিদেশে যাওয়ার আগে একটু দেশে চিন্তা করি। বলা হচ্ছে জুট থ্রাইভস বেস্ট ইন ড্যাম্প, হিট এন্ড ক্লাইমেটিক কন্ডিশন, prevalent in West Bengal, in India were suited for cultivation. ওয়েস্ট বেঙ্গল জেলে তো হবে না, আমাদের দেশেও হয়। ইন্ডিয়ান স্টেটস আর আইডিয়ালি সুইটেবল ফর কাল্টিভেশন অফ জুট। তো যাই হোক, বাংলাদেশে কারা রয়েছে? ইন বাংলাদেশে যদি আমরা একটু দেখি, ময়মনসিংহ সবচেয়ে ভালো, ওই ইন্ডিয়ার কাছাকাছি পাশে, ওই যে মেঘালয় ইন্ডিয়া দেখো তোমরা চার্টে, ঠিক আছে? ময়মনসিংহ, তারপরে রয়েছে রংপুর, রংপুর, তারপর ঢাকা, মানে একটু ক্লাইমেটিক কন্ডিশন, ড্যাম্প হিট, ব্যবসা, ফরিদপুর, যশোর, পাবনা, প্রচুর পাট হয় পাবনাতে দেখলাম। এই জায়গাগুলোতে সাধারণত পাট চাষের জন্য উপযুক্ত এবং পাট চাষ হয়। এছাড়াও ইন্ডিয়ার তো বললামই যে পাট চাষের জন্য খুবই উপযুক্ত। তাদের পলি বা যে পলি অববাহিকা নদীর পাড়ে যে জমিগুলো সেগুলো তো আরো, কারণ বন্যার সময় প্লাবিত হয়ে সেখানে কি পলি পড়ে যায় এবং তখন ভালো হয়। যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। এছাড়াও অন্যান্য কান্ট্রি, ব্রাজিল, চায়না, থাইল্যান্ড, নেপাল, জাপান, বার্মা, নাইজেরিয়া, এগুলোতে পাট চাষ করা হয়। ওকে, এখানে আমরা স্টেজ অফ প্রোডাকশন এন্ড প্রসেসিং দেখব। স্টেজ এন্ড প্রোডাকশন এন্ড প্রসেসিং গুলি কি কি? প্রথমে কাল্টিভেশন, হারভেস্টিং। কাল্টিভেশন কি? পাট লাগাবো, প্রথম ছবি, চাষ, জমি চাষ করব, একবারে দেখছো না ঝুরঝুর ঝুরঝুর করে ফেলে জমিকে, তারপর বীজ ছেড়ে দেয়।
তারপর সেটা হারভেস্টিং হবে। কখন হারভেস্টিং? জুট বড় হবে, নিড়ানি আছে, তারপর সেটা হারভেস্টিং, ফসল কাটবে। ফসল কাটার পর এটার পাতাগুলো পড়ে যাবে, তারপর এটাকে কি করবে? এইভাবে জমিতে ইয়ে করা হয়। যদিও এখন নানা প্রকার রেটিং বের হইছে, সেই রেটিং গুলো আমরা দেখতে পারি, ড্যাম্প রেটিং, ডিউ রেটিং, কেমিক্যাল রেটিং। এখন তো তোমরা দেখবা যে জুট সাদা দবদবে হয় কেমনে, ওই ইউরিয়া দিয়ে রেটিং করা হয়। রেটিং পচানো হলো, কেন পচানো হচ্ছে? ভাইরাস, সরি, ব্যাকটেরিয়ার প্রভাবে আমার জুটের গায়ে যে লিগনিন গুলি রয়েছে, সেই লিগনিন গুলিকে খেয়ে তখন জুটটাকে ইয়ে করে দিবে, তখন আমরা পানিতে যখন ওয়াশ করব তখন সেটা চলে যাবে। এই যে এখানে তারপর স্ট্রিপিং মানে কি? পাট কাঠিটাকে জুট থেকে আলাদা করে নেওয়া, এটাকে আমরা স্ট্রিপিং বলছি। তারপরে হচ্ছে ওয়াশিং, তাহলে ধুয়ে ফেলবো সব। এখানে তোমরা আছো নিজেরা, এখন তো পাট সেভাবে নাই, আমি পাট নিজে ধুইছি, পাট স্টেপিং করছে। আমি তো বললাম একটু আগে যে আমার বাবা একজন কৃষক এবং সে পাট উৎপাদন করতো। ওয়াশিং, ওয়াশিং এর পর সেটাকে আমরা কি করি? ড্রাইং করি, এভাবে ড্রাইং করি। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হয়তো সেটা মেশিনের মাধ্যমে, কিন্তু গ্রাম্য পদ্ধতিতে বা নর্মাল এনভায়রনমেন্টে আমরা কি করি? ওপেন করে দিই। তারপর সেটাকে কি করা হয়? বাজারে নিয়ে যাওয়া হয়, বিক্রি করা হয়, সেখান থেকে ব্যাপারীরা কিনে নিয়ে যায় ফ্যাক্টরিতে এবং জুট গুডস পাওয়া যায়। তো বাজারে গেলেই বুঝতে পারবা একটা জুটের সুতলি কিনবা আর হচ্ছে প্লাস্টিকের সুতলি কিনবা, কোনটার কত দাম, তাহলে বুঝে যাবে যে জুট এখন কোথায় আছে। তো চলো একটু সবাই এখন আমরা কৃষক হয়ে যাব, সেটা হচ্ছে জুট কাল্টিভেশন কিভাবে করে সেটা একটু জানবো। জুট কাল্টিভেশন, প্রথমে জুট ইজ এ রেনি সেশন ক্রপ শোন ইন ফ্রম মার্চ টু মে। এখন কি মাস? এটা চলে গেছে, জুট এতদিনে বড় হয়ে গেছে। According to the rainfall and type of land, the harvest is June to September, depending upon the weather and late. এখনো করা যাবে। এখন এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যাবে। তবে এখন কিন্তু জুট অনেকটাই বড় হয়ে গেছে, সেটা যদি তোমার মার্চ মেতে করা হয়। কাল্টিমেট ক্লাইমেট এন্ড সয়েল, কি ধরনের দরকার? ওয়ার্ম এন্ড হিউমিড ক্লাইমেট, গরম না, যে গ্রীষ্ম এবং বর্ষা। হিউমিড ক্লাইমেট, টেম্পারেচার 24 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কনস্ট্যান্ট রেইন ওয়াটার লগিং হার্মফুল, পানি লাগবে, কিন্তু পানি যদি লেগে থাকে তাহলে সেটা কিন্তু পচে যাবে। দা গ্রে আলুভিয়াল, কি বলা হচ্ছে? নিউ গ্রে alluvial soil of good depth receiving salt from annual flows best for the jute. ওই যে বললাম, যেগুলোতে প্লাবিত হয় যে সমস্ত জায়গাগুলো, সেগুলোতে পলি পড়লে সেটা সাধারণত ভালো। Flow river jute is grown even widely in sand and looms clay looms. সাধারণত বালিযুক্ত দোআঁশ মাটি বা এই ধরনের জায়গাগুলোতে জুট কিন্তু ভালো হয়। তো নদীর যে চরগুলো রয়েছে সেটা যখন যেটাতে, সেখানে কিন্তু জুট ভালো হবে। Sowing of jute, বলা হচ্ছে যে sowing of jute is a medianous and high starts of with the showers in March and April and continues till early June. And the western part of the jute belt composed of farmyard manure and phosphorus, potash, nitrogen, fertilizer ইত্যাদি, এগুলো দিয়ে আমরা জমি প্রস্তুত করব। ইন্টার ক্লাস্টারিং এন্ড ইনিশিয়াল ইজ দ্য আর্লিয়েস্ট স্টেজ এন্ড ফার্স্ট আর রিকোয়ার্ড ফর প্লান্ট প্রোডাকশন। জমি প্রস্তুত হলে আমরা কি? বীজ ছিটাই দেই জমিতে। ওকে, তো সোয়িং সিডস দুই প্রকার মেথড রয়েছে, সেটা হচ্ছে ব্রডকাস্টিং সোয়িং আর একটা লাইন সোয়িং। ব্রডকাস্টিংটা কি? ব্রডকাস্টিংটা হচ্ছে কোনো লাইন মেনটেন করে না, সরাসরি ছিটিয়ে দিচ্ছে, সনাতন পদ্ধতি যেটা বলি। আর লাইন সোয়িংটা কি? একটা লাইন করে জুটের বীজ দিয়ে দেওয়া হলো, এটাকে লাইন সোয়িং বলে। তো লাইন সোয়িং এর একটা কাজ, অ্যাডভান্টেজ কি? সেটি হচ্ছে যে তখন তুমি মেশিন দিয়ে নিড়ানি দিতে পারবা, বা মেকানিক্যাল এই যে কাজগুলো সহজ করার জন্য বলা হচ্ছে line sowing is done where machine plowing and machine sowing are used, and this method permit easy weeding and thinning of plants. একইভাবে নিড়ানি ইজি দেওয়া যাবে, কাটা যাবে। মনে করো একটা নির্দিষ্ট লাইনে গেছে, ওইটার ভিতর দিয়ে তুমি একটা মেশিন, নিড়ানি মেশিন নিয়ে যেতে পারবা, বাট যখন তুমি চারিদিকে, তখন তো হাত ছাড়া উপায় নেই। ওকে, পাট বড় হলো, সেচ দিতে হবে। এবার আসি হারভেস্টিং। কতদিনের প্রোডাক্ট? Jute is harvested at any time between 120 থেকে 150 days এর মধ্যে সাধারণত জুটকে কালেক্ট করা হয়। When the flowers have been seed, early harvesting is good healthy fiber. মনে হচ্ছে মানে বীজ হবে বা হচ্ছে, এই ধরনের অবস্থায় সাধারণত হারভেস্ট করা হয়। আর যেগুলো বীজ করা হয় সেগুলো দেখবা যে রেখে দেওয়া হয়। এই বীজ কমলা লেবুর মতো ছোট ছোট গ্রিন ফ্রুট বীজ হয়, ওটার ভিতরে কালো কালো বীজ থাকে। The plant from 8 to 10 feet high are cut with the stakes and close ground level
in the flooded land and plants are rooted. কেটে কি করা হয়, পাতাগুলো ঝরানো হয়, তারপর একটা জলাভূমিতে নিয়ে উপরে চাপা দেওয়া হয় প্রাকৃতিক ভাবে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ করার জন্য, যেন লিগনিনটা চলে যায়, খেয়ে ফেলে পাটগুলো, আঁশগুলো ছাড়ানো যায়। The harvested plants are left field for 3 days to leave the shade. পাতাগুলো ঝরে যাওয়ার জন্য রেখে দেওয়া হয়। And the stems are made into the bundles and steeping in water. Steeping is carried out immediately after harvesting. The jute plant fiber is bent of the bark and surrounded woody central part of the stem. যেটিকে আমরা বলছি woody central part, মানে পাটকাঠিটা। And extract of the fiber is stem and the process is carried out in the flowing stages. কি কি বলা হচ্ছে? বান্ডল স্টার্ট। ওকে, প্রথমে পাট কেটে নিয়ে আসে, বান্ডল করলাম, এই বড় বড় বান্ডল করে সেগুলোকে জলাভূমিতে নিয়ে গেলাম, পানিতে চাপা দিলাম, মানে ওটা যেন উপরে বেরিয়ে না থাকে, নিচে চাপা পানির নিচে, তাহলে সেখানে ব্যাকটেরিয়ার মাধ্যমে সেগুলো লুজ হয়ে যাবে। এই রেটিংটা এখন নানাভাবে হয়, এটা প্রাকৃতিক পদ্ধতি। এখন ইউরিয়া, পাটের ছালগুলা খুলে ইউরিয়া দিয়ে রেখে দেয়, চাপা দিয়ে রেখে দেয়, তাতে কিন্তু ধবধবে ফর্সা হয়। যাই হোক, এরপর সেটাকে স্টেপিং করা হয়। স্টেপিং মানেটা কি? স্টেপিং মানেটা হচ্ছে জুট থেকে পাটকাঠিগুলো বের করে ফেলা। এটা কি একটা 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 করেও হতে পারে, আবার একসাথে ভেঙে বের করে ফেলা হতে পারে। তোমরা অনেকে একটু দেখছো বা করছো, আমি নিজেও করছি। ওকে, তারপর কি করা হয়? ওয়াশিং, পানিতে আমরা ওয়াশ করব। তারপর সেটা হচ্ছে যে স্কুইজ করব, ডেফিনেটলি সানড্রাই মেলে দিব, উপরে সানড্রাই করব। তারপর কি, সানড্রাই হয়ে গেলে প্রত্যেক একখানে করে বাঁধবো, বেলিং করব। তারপর হচ্ছে কাঁচা পাকিং, কাঁচা অর্থাৎ একসাথে করে গ্রেডিং করব, কাঁচা পাকা। কাঁচা গ্রেডিং হচ্ছে রুট, যেটা রুটটা অনেক সময় শক্ত হয়ে থাকে জুটের, ওটার এই যে ইয়েগুলো, আঁশগুলো ভালো মতো সরে যায় না, সেজন্য সেটাকে কাঁচা গ্রেডিং বলে। অনেক সময় আসে জুটের গোড়াগুলো কেটে দেয়, অনেক সময় আসে দেয় না। তারপর শর্টেজ বা ট্রান্সপোর্ট করব। এই হচ্ছে আমার জুট প্রসেসের ফুল সিস্টেম। যেমন প্রথমে জুট কাটিং আর হারভেস্টিং, জুট রেটিং, এভাবে, তারপর জুট স্কুইজিং, ড্রাইং, হ্যাঁ, বেইলিং, এটা হলো জুট স্পিনিং মেশিন। জুট স্পিনিং এ চলে গেল ফাইনাল প্রোডাক্ট। আগেকার দিনে কি করা হতো, একটা জুটের ইয়ে থাকতো, ছিঁড়ে ছিঁড়ে পাকানো হতো, মনে পড়ে? দাদা দাদিরা আগে কি করতো, ইয়ে করতো, তোমাদের বয়স তো মনে পড়ার কথা ছোট, এখন হয়তো ছিল কিনা, অনেকেই দেখেছো কিনা। তো এখন সেটা মেশিনে করা হয়। তারপর বিভিন্ন প্রকার শিকে তৈরি করা হয়, নকশি কাঠ, মানে শিকে যে পাতিল রাখা হয়, এ ধরনের, এগুলো পাট থেকে করা হয় এবং আগে মানুষ এগুলো করতো। কাটিং অফ জুট বলা হচ্ছে যে কাটিং জুট ইজ ইউজুয়ালি ডান বাই উইথ দাও, বাংলা দাও বলতেছে। তো বিভিন্ন প্রকার কাটিং অ্যাকশন দিয়ে কাটা যায়। কাট স্টাম্পস আর টাইড ইনটু দ্য বান্ডলস 9 to 142 inches diameter. মোটামুটি the bundles are then laid on the ground for the period to allow the steam to soften and fall, and bundles are then changed when location of water. এভাবে রেখে দেওয়া হয়, যেন এভাবে রেখে দিলে কি হবে, পাতাগুলো ঝরে যাবে। Netting is a process to which is tie the bundles of jute stalks are taken to the tank by which fiber get loosened and separated from woody stock, পাটকাঠি থেকে চলে যাবে। The bundles are steeped in water at least 60 cm to 100 cm depth, নিচে পানির নিচে রাখতে হবে। The rating process is completed 8 to 30 days when the barks are separated out easily from the stick or wood and the fibers are ready for extraction. The development in the recent years, adoption of roving rating technology is jute growing through the country. এই যে কাঁচাই খুলে তারপর ছুলে পাকানো হয় সেটি। স্ট্রিপিং অফ দ্য জুট ফাইবার, তারপর এই যে খোলাচ্ছে হাতে, বাই স্ট্রিপিং বাই হ্যান্ড, বাই বাঞ্চ স্ট্রিপিং। বাঞ্চ স্ট্রিপিংটা হচ্ছে একসাথে নিয়ে সবগুলো হাঁটুর মধ্যে ভাঁজ করা হয়, এভাবে ভেঙে ফেলা হয়। ভেঙে ফেললে পাটগুলো তো হেরে যাবে, কাঠিগুলো উপরের দিকে উঠবে, তখন সেখান থেকে আলাদা করে নেওয়া হয়। স্ট্রিপিং বাই হ্যান্ড, সেখানে ছবিতে দেখতে পাচ্ছি হ্যান্ড, এই যে দেখো হাঁটুতে নিয়ে, এটা তারপরও হয়নি, মানে একসাথে মাথাগুলোকে একটা একটা করে আলাদা করে একবারে দেয়, তাহলে কি পুরোটা ভেঙে যায় একবারে, তারপর ধুয়ে ফেললে পাটকাঠি ভেঙে চলে যায়, সেটাকে আমরা বাঞ্চ স্ট্রিপিং বলছি, স্ট্রিপিং বলছি। ওয়াশিং এন্ড ড্রাইং, বেলিং এন্ড প্যাকিং, গ্রেডিং সিস্টেম অফ জুট, তারপর আমরা গ্রেডিং করব। কি কি গ্রেডিং করব? নানা প্রকার গ্রেডিং আছে। তো গ্রেডিং সাধারণত কিসের উপর হয়? অন দ্য বেসিস অফ দ্য ফাইবার প্রপার্টিস এর উপর বেস করেই কিন্তু গ্রেডিং হয়। এটা লেন্থ হতে পারে, স্ট্রেংথ হতে পারে, ফাইননেস, কালার, লাস্টার, রুট ক্লিন আছে কিনা তার উপরও হতে পারে।
আর যেগুলোর লেন্থ বড় সেগুলো বড় বড়, যেগুলো ছোট স্ট্রেংথ কিরকম, ফাইননেস, বেশি পচে যায় অনেক সময়, আবার কম পচলে আবার খুলে না। বেসিস অফ দ্য কালারের উপর হোয়াইট এন্ড গোল্ডেনটাই বেশি হয়, ব্রাউন টু রেড করসপন্ডিং উইথ দ্য মেইন ভ্যারাইটিস। এটা ডিপেন্ড করছে, তোমরা এক প্রকার পাটের নাম শুনবা, সেটা হচ্ছে শনপাটা বলে আমাদের এদিকে। এখন অন্য এলাকায় কি নাম আমি জানি না। তো এই পাটাটা কিন্তু জন্ম থেকেই সাদা, একবারে হোয়াইট, পিওর হোয়াইট, ধবধবে। কারণ এখানে যখন আমার বাড়িতে তৈরি করা হতো, এখানে কিন্তু কোনো কিছু কেমিক্যাল ইউজ করা হতো না, কিন্তু তারপরেও এটা ধবধবে। আবার কিছু আছে ব্রাউন বা গোল্ডেন বা গ্রেইশ। অন দ্য বেসিস অফ দ্য এক্সপোর্ট, অর্থাৎ আমরা যখন এক্সপোর্ট করব তার উপর ভিত্তি করে আমরা এ বটম, বি বটম, সি বটম, এক্স বটম নামকরণ করি। এগুলো কি একটু দেখে নেই আমরা। অন দ্য বেসিস অফ দ্য কোয়ালিটি অফ র জুট, আচ্ছা এগুলো আলোচনা করব। অন দ্য বেসিস অফ দ্য কোয়ালিটি অফ র জুটের উপর বেস করে পাকা গ্রেডিং, কাঁচা গ্রেডিং। পাকা গ্রেডিং কি? র জুট ফ্রম হুইচ রুটস হ্যাভ বিন কাট। জুটের যখন রুটটা কেটে দেওয়া হবে। এরকম স্যার অনেক জাত আছে স্যার, পাটের জাত আছে স্যার। বুঝিনি স্বাগত। স্যার বলছি ধানের যেরকম অনেক জাত আছে, মানে অনেক হ্যাঁ হ্যাঁ, ধরনের, মানে জুটেরও জাত সেরকম আছে। পাটেরও অনেক ধরনের জাত হ্যাঁ আছে। হ্যাঁ, অনেক ধরনের জাত আছে। তুমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্যার গেলে আমি জানতাম জুটের না অনেক এটা জাত জুটের। পাবে। তো পাকা গ্রেডিং কাকে বলছি? যখন আমরা জুটের রুটটাকে কেটে দিচ্ছি তখন সেকে পাকা গ্রেডিং বলছি। তো এটা সাধারণত আরো কিছু ভাগে ভাগ করা যায়। যেমন হোয়াইট জুটটাকে আমরা যদি ভাগ করি, বাংলা হোয়াইট স্পেশাল, বাংলা হোয়াইট এ, বাংলা হোয়াইট বি, বাংলা হোয়াইট সি, বাংলা হোয়াইট ডি, বাংলা হোয়াইট ই, এভাবে ভাগ করা হচ্ছে। বাংলা হোয়াইট স্পেশালটা কি বলা হচ্ছে? যা হোয়াইট or creamy finest texture, very good luster, clean and oil hacked, completely free from any defects of jute and entirely free from the irrit inks, অর্থাৎ পুরোটাই সুন্দর, মানে এটা সুপার ফাইবার বলা হচ্ছে। বাংলা হোয়াইট হে একটু কম, হোয়াইট টু লাইট ক্রিম, ফাইন টেক্সচার, স্ট্রং গুড লাস্টার, ক্লিন কমপ্লিটলি ফ্রি ফ্রম রেড ইনস এন্ড ব্লেমিশ। রেড ইনস কি? ওই যে প্রান্তের দিকে কিছুটা ইয়েগুলো থেকে যায়, ওই যে পাটের গায়ে, তো যার ফলে সেটা খুলে না, তো যার কারণে সেখানে তখন সেটা লালচে হয়, সেটা রেড ইনস বলা হচ্ছে, এগুলো থাকে না। বাংলা হোয়াইট বি একটু লাইট ক্রিম, স্ট্র কালার, খড়খড়কুটার মতো, টেক্সচার স্ট্রং গুড লাস্টার, অয়েল হ্যাকড, ফ্রি ফ্রম ব্লেমিশ, কালারের উপর বেস করে মূলত। বাংলা হোয়াইট সি এটা আরেকটু গ্রেইশ ও লেডিশ। বাংলা হোয়াইট ডি এটা এনি কালার হতে পারে। এন্ড বাংলা হোয়াইট ই এনি কালার এনি স্ট্রেংথ, মানে বাংলা হোয়াইট ই খুবই খারাপ। তাহলে গ্রেডিং গুলো আমরা বুঝতে পারছি। বাংলা হোয়াইট স্পেশাল খুবই ভালো, বাংলা হোয়াইট একটু, বাংলা হোয়াইট বি, বাংলা হোয়াইট সি, বাংলা হোয়াইট ডি, বাংলা হোয়াইট ই। যেহেতু আমাদের ইয়ে হতো সেজন্য এই নাম। বাংলা তোষা, বাংলা হোয়াইট, বাংলা তোষা যেটা গ্রে কালার, সেটার জন্য এটা আমরা হোয়াইটটার ক্লাসিফিকেশন জানলাম। বাংলা তোষা বি, বাংলা তোষা বি অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। লাইট টু মিডিয়াম গ্রে, এটা কিরকম? সাউন্ড ক্লিন, মানে ক্লিন একবারে, গুড টেক্সচার, প্রত্যেকটা ফাইবার সুন্দর, স্টাফ আলাদা আলাদা করতে পারবা, এভারেজ লাস্টার, ক্লিন এন্ড কাট এন্ড অয়েল হ্যাকড, ফ্রি ফ্রম এনি ডিফেক্টস। তারপরে হচ্ছে আমরা যদি দেখি লাইট গ্রে টু রেডিশ, এটাকে বাংলা তোষা আমরা বি কে ভাগ করছি। বাংলা তোষা সি রয়েছে, বাংলা তোষা ডি রয়েছে, বাংলা তোষা ই রয়েছে, বাংলা তোষা, অর্থাৎ ওটার মতোই আমাদের যেমন দুটো ভাগ আমি বললাম, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কি আমাদের ব্রাউন। তাহলে ব্রাউনের এগুলো ভাগ। তো পার্থক্য কি? এগুলো গ্রেডিং। গ্রেডিং কিসের উপর হয়? ইহার বৈশিষ্ট্যের উপরে হয়। তাহলে মোটামুটি বৈশিষ্ট্য ভালো এবং খারাপের উপর বেস করে আমরা এগুলো বিভক্ত করেছি। এগুলো গেলো পাকা গ্রেডিং। পাকা গ্রেডিং মানে কি? তাদের রুট কাটা। এরপরে আসবো আমরা কাঁচা গ্রেডিং। কাঁচা গ্রেডিং এ কি বলা হচ্ছে? কাঁচা গ্রেডিং এ রুট কাটানো। তো এটাকে আমরা টপস, মিডল, বটম, এক্স বটম, বি বটম, সি বটম, এক্স বটম ইত্যাদি নামে নাম করি। তাহলে তোষা জুট নাম শুনেছি আমরা। শুরু করি বাংলা তোষা স্পেশাল, বিটিএস। বলা হচ্ছে ইউনিফর্ম গোল্ডেন রিচ কালার, ফাইনেস্ট টেক্সচার, ভেরি গুড স্ট্রং গুড লাস্টার, ক্লিন কাট এন্ড অয়েল হ্যাকড। মানে কি? অয়েল হ্যাকড মানে কি? দেখবা ওই মাঝে মাঝে পাট যদি ভালো মতো পরিষ্কার না হয়, কোথাও কোথাও লেগে আছে, একটু একটু করে লেগে আছে, 1 মিনিট কেটে যাবে, আবার জয়েন করো, একটু একটু করে লেগে আছে, ওটা কিন্তু ক্লিন না। তো অয়েল হ্যাক মানে এই ধরনের কোনো ঝামেলা নেই, সব
ফাইবার ফাইন। বাংলা তোষা এ, এটা কি ছিল? বাংলা তোষা, বাংলা তোষা স্পেশাল, বাংলা তোষা এ, এভাবে বাংলা তোষা আরো রয়েছে আমাদের। তো বাংলা তোষা এর ক্লাসিফিকেশন রয়েছে কি? ইউনিফর্ম সালাইভার গ্রে গোল্ডেন কালার, রেডিশ কালার, ফাইন টেক্সচার। স্যার আগেরটা কি বললেন স্যার, ওটা বোঝায় ঠিকঠাক আছে স্যার। বাংলা তোষা, বাংলা তোষা স্পেশাল, বাংলা তোষা স্পেশাল। এরপর হলো বাংলা তোষা এ, বাংলা তোষা এর এগুলো ভাগ। স্যার এটার কি বললেন বৈশিষ্ট্যটা?